যেটা ভ্যাট অ্যাক্ট 2012 যেটা ইন্ট্রোডিউস করছে, যেমন ধরেন আপনার 30% মতো আপনাকে ধরেন প্রথমেই যখন কমিশনারের কাছে আপনি আপিল করবেন 10%, তারপর আবার কমিশনার থেকে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তখন 10%, যখন হাইকোর্টে আবার রিভিশনে আসবেন তখন 10%। ইনকাম ট্যাক্সে করছে সেটা হলো কমিশনের কাছে 10%, তারপর আবার 10% যখন অ্যাপিলেট ট্রাইব্যুনাল, বাট আবার যদি 10 লাখের নিচে হয় 15% এডিশনাল হাইকোর্টের রেফারেন্স আসলে, অথবা যদি 10 লাখের উপরে হয় তাহলে 25%, আই মিন 45%। তো একজন ইনভেস্টর যখন দেখে যে আমি আমার রাইটটা অ্যাক্রু করার জন্য আমাকে যদি 45% টাকা জমা দিতে হয় যে শিওর হওয়ার জন্য আমি ওয়েদার আই এম রাইট ও রং আমাকে পে করতে হবে কি হবে না, এই জায়গাটা অনেকটা হার্শ। যেটা ধরেন বাংলাদেশের পলিসি ওরিয়েন্টেড ওয়েজ এটা ঠিক আছে, বাট যখন আপনি ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করবে তখন এইটা তাদের জন্য একটা বিশাল একটা ইস্যু হয়ে দাঁড়ায়। যে আমার যে কোনো সময় আপনি দেখবেন মাল্টিন্যাশনাল কোম্পানিদের সাথে অনেক আমাদের এইসব ইস্যু হয়। যেমন রিসেন্টলি একটা ব্যাটের 2000 crore টাকার একটা ইয়ে হলো আপনার এই 2-3 দিন আগে যে অ্যাপলেট ডিভিশন থেকে যে এআইটি নিয়ে একটা ইস্যু ছিল। তো এরকম তাদের অনেক ধরনের ইস্যু থাকে যেটা আমাদের পরে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট গভর্নমেন্ট থেকে। তো এই জিনিসগুলি অ্যাভয়েড করার জন্য এই যে কিছু জিনিস আমাদের এক্সট্রা ব্যারিয়ার পুট করা, এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। অ্যাবোভ অল আমাদের দেখবেন যে অ্যারাউন্ড 150-র উপরে আপনি দেখবেন যে কমোডিটিস আছে যেগুলি লাইসেন্স দ্বারা ইয়ে করা হয়, যেমন আপনার পাউডার দুধ হতে পারে বা যে কোনো ধরনের, এটা কমপ্লিটলি মনিটর করা হয় বিএসটাই দ্বারা। তো এই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন আপনি দেখবেন যে লাইসেন্সগুলি প্রোভাইড করে এদের যে লোকাল আমাদের যে ইম্পোর্ট মানে যেটা ফরেন ইম্পোর্ট এবং যে লোকাল যে প্রোডাকশন, এটা স্ট্যান্ডার্ডটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে যায় না। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে যে চকলেটের বাহিরের যে স্ট্যান্ডার্ড বা আপনি চানাচুর বলেন বিস্কিট বলেন এই যে বিভিন্ন জিনিস, এই জিনিসগুলি যখন ধরেন ফরেন কোনো ইনভেস্টর যদি কমার্শিয়াল ট্রেড বা এখানে যখন কম্পিট করতে যাবে তখন সে লোকাল যে স্ট্যান্ডার্ড এবং তার যে স্ট্যান্ডার্ড এটা অনেক ভেরিফাই হয়। তো সেই ক্ষেত্রে কি আসলে আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে আরেকটু রিশাফল করার দরকার আছে এবং রিস্ট্রাকচারের দরকার আছে? আমাদের যেটা হলো যে রেগুলেটরি বডি, আমরা উই আর ডুইং সো গুড, নো ডাউট, বা আমাদের যে গভর্নমেন্ট রেগুলেটরি বডি এখন কিন্তু আগের মতো নেই। এবং দেখবেন যে ইন্টার মিনিস্ট্রিয়াল অনেক কানেক্টিভিটি এবং অনেক কনসেন্ট নিয়ে তারা কাজ করে এবং খুব ইয়ে দিয়ে। প্রবলেম হলো যে এটা একদিনে হবে না, ইটস এ কম্বাইন্ড দিয়ে। এটা যেটা হলো যে এই স্ট্যান্ডার্ডটা আমাদের যে গুডস বা প্রোডাক্টের যে স্ট্যান্ডার্ডটা এটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের শুধু এই আরএমজি বা লেদার বা মেডিসিনে আমাদের বেইজ হবে না, তখন আমাদের অনেক প্রোডাক্ট বেড়ে যাবে যে প্রোডাক্টগুলি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে দিতে পারবো। কারণ আপনি যখন লোকালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবেন অটোমেটিক্যালি এই প্রোডাক্টগুলি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি সাপ্লাই করতে পারবেন। তো আবার ইন্টারন্যাশনাল কোম্পানিগুলিও আপনার এখানে আসবে, তখন অটোমেটিক্যালি দেখবেন যে আমাদের স্ট্যান্ডার্ড অনেক প্রমোট করবে। আপনি কি একমত? আমি যে আমার দুজন বন্ধু যে আলাপগুলো করেছেন ওর দুইটা জায়গায় আমি কথা বলতে চাই। একটা হচ্ছে প্রথমত ডুইং ইজ আ বিজনেস, ডুইং ইজ এ বিজনেসের ক্ষেত্রে আমাদের অবস্থান সেটা খুব বেশি ভালো নয়, এই প্রসঙ্গটা এসেছে। তো এক্ষেত্রে কিন্তু বিডা এবং অন্যান্য গভর্নমেন্ট এজেন্সিগুলো, ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিগুলো কাজ করছে। তবে এটা আমি বলতে পারি ওই ইন্ডেক্সটা কিন্তু ইজ নট অ্যাপ্লিকেবল ফর এসইজেডস, কারণ এখানে হচ্ছে আমরা সবকিছু অলমোস্ট অল দি সার্ভিসেস আর প্রোভাইডেড বাই বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। সে কারণে আপনি যখন ওই ইন্ডেক্স ক্যালকুলেট করার সময় যখন আপনি কনসিডার করছেন যে 468 দিন লাগবে বিদ্যুৎ পেতে, তো আমার এখানে কিন্তু বিদ্যুৎ পেতে লাগবে আপনার ম্যাক্সিমাম 7 ডেজ। তো এখানে আপনার গ্যাস পেতে কিন্তু কোনো সমস্যা হবে না, যেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এসইজেডস আর গেটিং প্রেফারেন্স ওভার গেটিং গ্যাস or energy, power, anything. Law and order এখানে এনশিওর। মোরওভার আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে বেজা হওয়ার পরপরই আমরা প্রথমেই 2015 সালে যে কাজটা করেছি যে আমরা দেশে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টের ড্রাফটটা সাবমিট করি এবং ভেরি রিসেন্টলি এটা আইনে পরিণত হয়েছে
এবং আমাদের এটা অ্যাপ্লাই করার জন্য যে রুলস সেটাও আমি যতটুকু জানি ভেটিং হয়ে গেছে হয়তো একদিন দুই দিন আগে। তো এরপর এটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেবল হবে। জায়গা আমাদেরকে সাপোর্ট করতেছে, তাদের কনসালটেন্টরা দিনরাত কাজ করতেছে। আমরা আশা করতেছি 31 মার্চ 2019 মধ্যে আমাদের ওএসএস সেন্টারটা আপনার উদ্বোধন হয়ে যাবে এবং তখন 52 সার্ভিসেস আমরা আমাদের একটা অফিস থেকেই প্রোভাইড করতে পারবো, তাকে আর কোথাও যেতে হবে না। বিদ্যুৎ অফিসে যেতে, আমি আসছি সেখানে, বিদ্যুৎ অফিসে যেতে হবে না, গ্যাসের অফিসে যেতে হবে না, সব এক জায়গাতে সার্ভিসটা পেয়ে যাবে এবং এই জন্য আমরা সব প্রস্তুতিগুলো সম্পন্ন করেছি। আর আইনের কথা যদি আমরা বলি, আমরা মনে করি বাংলাদেশের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক টু প্রমোট ইনভেস্টমেন্ট, টু প্রোটেক্ট ইনভেস্টমেন্ট, ইনক্লুডিং ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাক্ট যেটার কথা বলেছে ফরেন ইনভেস্টমেন্ট 1980, এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমাদের এই আইনগুলো অনেক ক্ষেত্রে আপনার সে অ্যাক্সেস এর কারণে, সে ইনফরমেশনের অভাবের কারণে ইনভেস্টর অনেক সময় বাধার সম্মুখীন হতে পারে। বাট আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক ফিনান্স যারা কনসালটেন্ট আছে তারা অলওয়েজ সাপোর্টিভ টু দি ইনভেস্টার্স, যার ফলে আমাদের কাছে যারা আসে আমরা তাদেরকে খুবই নাম করা লিগ্যাল ফার্মগুলোকে আমরা আপনার সাজেস্ট করি এবং মোরওভার আমাদের সাথে যখন এগ্রিমেন্ট হয় এটা কিন্তু নির্দিষ্ট, এখানে আপনার বিনিয়োগকারীর অন্য কোনো অসুবিধা হওয়ার, অন্য কোনো প্রভিশন নিয়ে আসার কোনো সুযোগ নেই। এটা ভ্যাটের ডকুমেন্ট। মোরওভার যদি আমরা প্রাইভেট সেক্টরের কেউ যদি জয়েন্ট ভেঞ্চারের কথা বলে সেক্ষেত্রে কিন্তু ফরেন ইনভেস্টর যে আছে সে ফ্রি, সে তার লিগ্যাল ফার্ম চুজ করার ক্ষেত্রে। এবং আমাদের দেশে খুব ভালো ভালো আপনার লিগ্যাল ফার্মগুলো আছে। যেভাবে আসে সেই ফান্ড আসার প্রক্রিয়াটা কি আসলে স্বচ্ছ বা যারা আসলে, এবং আপনি আরেকটা কথা বলেছিলেন, উনি বলেছেন এটা রিপেট্রিশনের ক্ষেত্রে। তো এখন যে ফরেন এক্সচেঞ্জ যে রেগুলেশনের জন্য যে রুলস আছে, বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে যে সার্কুলারগুলো ইস্যু করেছে তাতে কিন্তু 100% কেউ কারো ক্যাপিটাল বিদেশে নিয়ে যেতে পারে, কোনো বাধা নেই, প্রসিডিউরাল কোনো বাধা নেই। এবং এক্ষেত্রে শুধু সেটা না, কারো যদি রয়্যালটি ফি যদি বাইরে পাঠানোর বিষয় আছে সেটাও আমরা অনেক ইজি করে ফেলেছি। এবং ক্যাপিটাল গেইন যদি হয় সেটাও সে বিদেশে কিন্তু নিয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে কোনো, আর ভ্যাটের বিষয়ে একটা জিনিস উনি আলাপ করেছেন, আমি জানি ভ্যাটের হয়তো এটা এখনো আইনটা কিন্তু এটা হয়নি, এটা আশা করি হয়তো ইলেকশনের পরপর এটা হয়ে যাবে। তো ভারতে অতি শীঘ্র সম্প্রতি একটা জিএসটির জন্য একটা আইন হয়েছে এবং এটা কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দি বিজনেস পিপল। আমাদের ক্ষেত্রে কাজ করছে, আমাদের ক্ষেত্রে আমি মনে করি না এটা কোনো বাধা হবে। এবং মোরওভার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোর জন্য কিন্তু ব্যাট নট অ্যাপ্লিকেবল, এসইজেডে যারা কাজ করবে ওদের জন্য এটা অ্যাপ্লিকেবলই না, অতএব এখানে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, ডোমেস্টিক মার্কেটে যারা সেল করবে তখন তাকে হয়তো এই ব্যাটটা দিতে হবে। কিন্তু এখানে প্রায়শই বলা হয় যে ফান্ড নেয়া বা ফান্ড আনার যে প্রক্রিয়াটা সেটি স্বচ্ছ না, বিশেষ করে যারা বাংলাদেশের ইনভেস্টর বাইরে ইনভেস্টমেন্ট করতে চায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অস্বচ্ছতার বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন পত্রিকাতে গণমাধ্যমে আসতে দেখি। এবং যারা আসলে দেশেও ফান্ড নিয়ে আসে তারাও কিন্তু অনেক সময় বলে থাকেন যে টাকাটা সহজে আসলে বাংলাদেশে আনার পরে দেখা যায় যে সেটি আবার বের করে নেওয়াটাও কিন্তু ইজি হয় না। এই জায়গায় কি আপনি মনে করেন যে স্বচ্ছতার একটি অভাব রয়েছে? না, এটা স্বচ্ছতার সাথে কিছু না, এটা আইন কানুনের ব্যাপার। এখানে আমি যে দুইটা জায়গায় কথা বলতে চাই, একটা হচ্ছে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তো আগে এই অবস্থায় ছিল না, এটা গত কয়েক বছরে হয়েছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু কনভার্টেবল, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল না। কারেন্ট অ্যাকাউন্টে আমাদের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু রিসেন্টলি হিউজ ক্যাপিটাল মেশিনারিজ এবং র মেটেরিয়ালস ইম্পোর্ট হওয়াতে আমাদের কারেন্ট অ্যাকাউন্টেও কিন্তু এখন যেহেতু ইম্পোর্ট গ্রোথ হয়ে গেছে 20% উপরে আর এক্সপোর্টের গ্রোথ অনলি 7% উপরে, রেমিটেন্স অলমোস্ট আগের অবস্থায় আছে 15-16 বিলিয়ন, যার জন্য কারেন্ট অ্যাকাউন্টে এখন আমাদের একটু চাপ পড়ে গেছে, যে ডেফিসিট অবস্থায় আছি আমরা। তো সেই অবস্থায় আমরা বিদেশে কেউ যদি বিনিয়োগ করতে চায় এবং বাংলাদেশ থেকে ফরেন কারেন্সি নিয়ে কোথাও যেতে চায়, সেটা এই মুহূর্তে আমরা উৎসাহ দিতে চাই, কিন্তু খুব বেশি উৎসাহ দেওয়ার মতো অবস্থা আমাদের এখন নাই। যেখানে আপনার নিজের দেশেই বিনিয়োগের অনেক সুযোগ এবং অনেক ব্যবস্থা আছে,
তা বাদ দিয়ে এই মুহূর্তে বাইরে গিয়ে বিনিয়োগ করার ব্যাপারে বাংলাদেশ সরকার খুব বেশি উৎসাহ দিবে বলে এই মুহূর্তে আমি মনে করি না, এবং কিন্তু দিলেও খুব করছে তো, আপনি দেখবেন জি। যে বিভিন্ন প্রায় SMS আসছে, অফার আসছে বিজনেস জি। মাইগ্রেশনের জন্য, এবং জি। চলেও যাচ্ছে। জি, তো সেই বিজনেস মাইগ্রেশন হচ্ছে স্মল ইন্ডাস্ট্রির জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে, যেগুলো SMS আসে। কিন্তু আমি যেগুলোর কথা বলছি এগুলো ইন্ডাস্ট্রি শিফট হচ্ছে যেগুলো, সেগুলো খুব পজিটিভ, এবং সেগুলো কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক পারমিশন দিচ্ছে। যেমন বাংলাদেশের কিছু ওষুধ কোম্পানি, তারা আমেরিকায় FDI লাইসেন্স পেয়ে গেছে, তারা আমেরিকান মার্কেটে এখন ওষুধ ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট করতে পারবে। তাদেরকে আমাদের ফান্ড দিতে হবে বাইরে ইন্ডাস্ট্রি করে, তাদের ওখানে অফিস করে এই ওষুধগুলো মার্কেটিং এর জন্য, কারণ ওষুধের মার্কেট ওখানে প্রায় $184 বিলিয়ন। ওই মার্কেটে আমরা যদি 20% শেয়ারও নিতে পারি, যেটা পারা আমাদের ওষুধ কোম্পানিগুলোর জন্য সম্ভব, তাহলে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ছাড়িয়ে যেতে পারে এই ওষুধ ব্যবসা। এক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি চয়েসের একটি বিষয় থাকে যে যেমন আমরা গার্মেন্টস নিজেরাই এখন ওভার অকুপাইড না, তো সেক্ষেত্রে আবার যদি বাইরে থেকে কেউ গার্মেন্টস করতে আসে, সেটি আমাদের জন্য কতটুকু যৌক্তিক? এছাড়া সেক্টর গুলো চয়েস করার ক্ষেত্রেও যে কোন কোন সেক্টরে আসলে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার বা তাদেরকে আনা দরকার, সেটি কি সরকারের আরেকটু চিন্তা করার আমরা বিষয় যারা আছে? WTO সহ অন্যান্য এইসব ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের সিগনেটরি, আমরা কখনো কাউকে আসতে বলতে মানা করতে পারি না, এটা একটা ওপেন মার্কেট। কিন্তু আপনি বিভিন্নভাবে ডিসকারেজ করতে পারেন, সেই ডিসকারেজ করার মতো অনেক কিছু আমাদের চেম্বারগুলো অলরেডি করছে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি না আমাদের অফিসিয়ালি সরকারের কিছু বলা বা করা উচিত, সেটা একটা রং মেসেজ দিবে মার্কেটকে। তার বদলে বরং আমাদের কিছু গার্মেন্ট শিল্প আফ্রিকা এবং অন্যান্য দেশে গিয়ে তাদের কিছু উইং খুলতে যাচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে আমেরিকান মার্কেটে যেসব দেশ GSP ফ্যাসিলিটিস পায়, সেই দেশগুলা আফ্রিকার কিছু দেশ, কিন্তু ওদের ওই ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচারটা নাই। কিন্তু চায়না তো গার্মেন্টস এ খুব ভালো করছে না, ওরা যদি আসলে কম লেবার খরচের জন্য এখন বাংলাদেশে আরো বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে চায়, তো আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে কি আসলে আমাদের গভর্নমেন্টের আরেকটু চিন্তা করা উচিত না, যে যেই ইন্ডাস্ট্রিগুলো প্রমিজিং বা যে ইন্ডাস্ট্রিগুলো খুব ভালো করছে, সেখানে কিছুটা আসলে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসার ক্ষেত্রে আরেকটু চিন্তা ভাবনা করা? না, এখানে আপনার এরকম করা একদম উচিত হবে না, এই কারণে যে আমরা যেই গার্মেন্ট সেক্টরে যে লোয়ার এন্ডের প্রোডাক্ট তৈরি করি, যেগুলোর ভ্যালু আছে বিটুইন $2 to $6-7, চায়না এখন ওই প্রোডাক্ট তৈরি করে না। চায়নার যেই মার্কেটটা এখন শিফট হবে, সেটার প্রত্যেকটার ভ্যালু হচ্ছে $10 থেকে $30 প্রোডাক্ট, জ্যাকেট, হাই ভ্যালুড ফ্যাশনেবল আইটেম। চায়নার মার্কেট এখন অনেক রিচ, চায়না ইটসেলফ ইজ এ বিগ মার্কেট এখন। আমরাও তো অনেক কাছাকাছি, আমরাও তো চেষ্টা করছি যে নাম্বার ওয়ানে যাওয়ার জন্য। জিনিসটা বলছি সেটা অন্য, সেটা হচ্ছে চাইনিজ মার্কেটই হবে আমাদের মার্কেট সামনে, এবং আমেরিকান মার্কেটের থেকে চায়নায় এক্সপোর্ট বাস্কেট আমাদের আরো বড় হয়ে যাচ্ছে। চায়নার যে জিনিসটা এই দেশে আসতে চাচ্ছে, সেই জিনিসের টেকনোলজি এবং সেই জিনিসের যে প্রাথমিক ধ্যান ধারণা এবং ব্যবসা, এটা আমাদের ব্যবসায়ীরা এখনো শুরু করেনি। তারা যদি ওরা এসে যদি শুরু করে দেয়, যেটা কোরিয়ানরা আমাদের 78 থেকে 82-তে করে দিয়ে আজকে গার্মেন্টস ব্যবসা আজকে এই অবস্থায় আসছে, আমি মনে করি ইনিশিয়ালি ইনভেস্টর এবং ব্যবসায়ীরা এসে আমাদের এই টেকনোলজি প্রোডাক্ট এগুলোর সাথে আমাদের মার্কেটকে পরিচয় করিয়ে দিক, গ্র্যাজুয়ালি আমাদের ব্যবসায়ীরা সেগুলো অ্যাডাপ্ট করে সেই দিকে যেতে পারবে। এটা কিন্তু একদম গার্মেন্টস সেক্টরে একটা নতুন জিনিস, যেটা আমরা এখনো করছি না। এবং ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু চাইনিজ এক্সপোর্ট হচ্ছে $168 বিলিয়ন, যেখানে আমরা করি মাত্র $30-32 বিলিয়ন। ওই 168 বিলিয়নের যে চাঙ্কটা বাংলাদেশে আসার এখন সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কিন্তু অন্য প্রোডাক্ট, এই প্রোডাক্ট না, তাই এটাকে এনকারেজ করা উচিত। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমাদের যে লিগ্যাল ফ্রেম বা বাংলাদেশ সরকার যে ইনভেস্টমেন্ট আইন যেটি করেছে, সেটি তো আসলে অনেক বুঝে শুনে ইনভেস্টরদেরকে আরো বেশি সহজ করে দেওয়ার জন্য প্রক্রিয়াগুলো করেছে, কিন্তু শুরু থেকেই যেটি বারবার আমি বলার চেষ্টা করছিলাম যে ইনভেস্টর ফরেনার যারা আছেন, তাদের একটি কমন কমপ্লেন রয়েছে যে এই প্রক্রিয়াটা একটু জটিল এবং আরো যদি সহজ করা যায়। কারণ রিসেন্টলি আমার কথা হচ্ছিল একজনের সাথে, তারা মানে বাইরে ইনভেস্টমেন্ট করে যতটা না আনন্দ পায়, বাংলাদেশে কাজ করে তার চেয়ে বেশি আনন্দ পায়, বিকজ লেবার খরচ কম এবং আমাদের অনেক ফ্যাসিলিটি দেওয়া সহজ হয়, এবং তারা যেই পরিমাণ ইনভেস্ট করে হাই, তারা কিন্তু প্রফিট করতে পারছে। তো সেখানে এই রিটার্নের মধ্যে তারা যে কথাটা বলে যে তারা কিন্তু ইউজ টু হয়ে গেছে স্পিড মানি ইউজ করার ক্ষেত্রে, তারা কোন মন্ত্রণালয় কোথায় কাকে কি পয়সা দিতে হবে সেটি তারা জানে, যার কারণে তাদের কাজে আর বাধা হয় না। তারা বলে যে এটি আমরা দিচ্ছি আমাদের কাজটা সহজ করার জন্য, কিন্তু এটি না দিয়ে যদি আমরা প্রপার ওয়েতে কাজ করতে পারতাম, সেটি আমাদের মধ্যেও একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন থাকতো। সেটি আপনি কি মনে করছেন? আসলে আমাদের দেশে যেটা হয়েছে কি, দোজ হু আর ইনভলভড উইথ দি পাবলিক সেক্টর, আপনি দেখবেন অল ব্রিলিয়ান্ট মাইন্ডস,
তারা অল নো ডাউট এফিসিয়েন্সি স্কিল নিয়ে কোনো ডাউট নেই, বাট যখনই আপনি কর্পোরেট বা কোম্পানি রিলেটেড এই ধরনের কাজ করবেন, আমাদের যেমন ধরেন রেগুলেটরি বডি বিডা বা এখানে আপনি যদি আরজেসি রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, আমার কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম থেকে আমি বলি, সেটা হলো যেমন ধরেন একজন ফরেনার ফর এক্সাম্পল হি ইজ আউটসাইড দি কান্ট্রি, এটা লিস্টেড কোম্পানি, আউটসাইড দি কান্ট্রি, সে শেয়ার ট্রান্সফার করে 117 সব করে চলে গেছে। এখন ও বেচারা আর আসছে না, কিন্তু আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স লাগবে আরজিএসসিতে, তাছাড়া আপনার শেয়ার ট্রান্সফার হবে না। কিন্তু উনি ওইখানে হাই কমিশনার, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে করি, যেমন ধরেন প্রপার্টি ট্রান্সফার বা আদার ক্ষেত্রে করি, তো ওইভাবে ওই হাই কমিশন থেকে ওখান থেকে সিগনেচার করে এখানে আবার আপনার ফরেন মিনিস্ট্রি থেকে ইয়ে করে অ্যাপ্রুভ করে, এটা দেখা যায় অনেক সময় অ্যাপ্রুভ করতে চায় না, করে না, এবং অনেক সময় ঝামেলা হয়। তারপর ধরেন আপনি যদি কমার্শিয়াল ট্রেডগুলি এফডিআই ছাড়া যদি এখানে সেট আপ করতে চান কোম্পানি, সেটা হলো কি, প্রথমে আপনি ধরেন নেম ক্লিয়ারেন্স নিলেন, নেম ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে একটা ইন্টারমিডিয়েট মানে এন্ট্রিম একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে গিয়ে আপনার ব্যাংকে যে ঝামেলায় পড়তে হয়, অনেকেই এটা খুলতে চায় না, কে আপনার ইন্ট্রোডিউসার হবে, কে ইয়ে, আচ্ছা করলেন, করার পরে যখন আপনি ওই যে পেইড ক্যাপিটালটা আসলো, আসার পরে আপনি কোম্পানি ফর্ম টর্ম করে দিলেন, রেজিস্ট্রেশন। ইন এনি কেস যদি কখনো ফিউচারে এই কোম্পানিটার কোনো কিছু হয়, ওই যে ইন্ট্রোডিউসার বা এই যে যারা আমরা লিগেল কাজ করছি, আমাদেরকে দেখা যায় দুদক টুদক বিভিন্ন জন কোয়েশ্চেনিং এর উপরে ইয়েতে থাকে। তো আমার মনে হয় এই যে জায়গাগুলি, ধরেন এটা হতে পারে যে রেগুলেটরি বডি আরজিএসি, তারপর আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের ট্রেডমার্ক, প্যাটেন্ট, এই ডিজাইন, এই জায়গাটায় আমাদের যেটা হয় কি, যে ফরেন কোম্পানিগুলি যখন এই সিকিউরিটিগুলি ওরা চায়, যে ওদের যে ডিজাইন বা ওদের যে কপিরাইট, এই জিনিসগুলি কি প্রপারলি প্রোটেক্টেড হয় কিনা। আমাদের ধর কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে যদি যায় এটা এক্সিকিউশনের জন্য বা ইনফোর্সের জন্য, দেখা যায় এখানে একটা লেংদি টাইম চলে যায়। আবার যখন হাইকোর্টে আসে আপিলে, আবার দেখা যায় এখানে লেংদি টাইম চলে যায়। আমাদের অ্যারাউন্ড হাইকোর্টে আপনার 5 লাখের মতো আমাদের কেস পেন্ডিং। আমাদের এই জুডিশিয়ারির এই জায়গাটা যখন ধর ইন্টারন্যাশনাল ইভেন আর্বিট্রেশন, এই যে যত এফডিআই হবে সবই তো ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন হবে। এফডিআই এর জন্য কি আলাদা কোনো দরকার? যেমন আমরা অর্থ ঋণ আদালত দেখি, সেরকম কি বিনিয়োগের ক্ষেত্রেও কি এরকম কোন আপনি মনে আসলে কি করছেন প্রয়োজন আছে? কোর্টগুলি এখন একটু যেটা করতে হবে যে এক্সপেডাইট করানোর জন্য যেটা যে কেস ম্যানেজমেন্টটা এবং এখানে যে টাইমিংটা, এটা ধরেন এই লয়ারদেরই হাইকোর্টে তো আমরা দেখি যে কোম্পানি কোর্ট গাফিলতা। একটা বা দুটাতেই সব কেস আমাদের- চলছে, যার কারণে কিন্তু অনেক কেস আমরা দেখি যে পাইপলাইনে থেকে যায়, এবং যারা কোম্পানিগুলো নিয়ে কাজ করে তারাও অনেক এটা সময় আমাদের বিরক্ত হয়ে হাইকোর্টের যাচ্ছে। যেটা ছিল একটু যে আমাদের লিমিটেড কোর্ট ছিল, এখন অনেক কোর্ট বেড়ে গেছে, এখন আমার এটা অনেক স্পিড আপ হয়ে যাবে। তো আমার যেটা কথা হলো যে এটাকে যদি আমরা এই টাইমিংটা যদি অনেক শর্ট করে ফেলতে পারি, যে ডিস্ট্রিক্ট কোর্টের এটা, হাইকোর্টের কিন্তু সেটা কিভাবে? যেমন বেজা থেকে তো বলছে যে সব ধরনের ফ্যাসিলিটি এনশিওর এটা করছে সরকার, না আমি বলছি যে সরকার কিন্তু ট্রাই করছে, জি। এবং আপনি দেখবেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি যারা আছে, বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি যারা আছে, Right. সকলেই কিন্তু আন্তরিক, এবং Right. বাংলাদেশ সরকার এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু কোনো আর রিস্ক নিতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে প্রক্রিয়াগুলো আরো সহজ এখানে হোক। যেটা কিন্তু কি করতে হবে করতে পারে? আমার মনে হয় একটু অ্যাটিটিউডগত চেঞ্জ আনতে হবে। যেমন ধরেন আমাদের ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনে যদি অ্যাওয়ার্ড এক্সিকিউশন করতে হয়, আপনার এই ডিস্ট্রিক্ট কোর্টে দেখা যায়, আমি একটা লন্ডনে একটা কনফারেন্সে ছিলাম, ওনারা আমাদেরকে করছে যে বাংলাদেশ বা পাকিস্তানে অ্যাওয়ার্ড এক্সিকিউশনের জন্য কখনো যাবেন না। আমি তখন পরে তাকে জিজ্ঞাসা করলাম হোয়াটস দি রিজন, বলে আমি 10 ইয়ার্স ধরে এই ডিস্ট্রিক্ট কোর্টই আপনার পার করছি, তো আমার যদি অ্যাওয়ার্ড এক্সিকিউশনে যে আপনার 10 ইয়ার্স ডিস্ট্রিক্ট কোর্টে যায়, তো আমি কি অ্যাওয়ার্ড এক্সিকিউট করব। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে লিগ্যাল পার্সন বা আমাদের যে ব্রিলিয়ান্ট মাইন্ড যারা আছে, এই বেবজা, এই ধরেন কি বলে আরজেসি, আমাদের অন্যান্য যে সেক্টরগুলিতে একটু যেটা হলো অ্যাটিটিউডগত চেঞ্জ একটু আনতে হবে, যেটা হলো যে একটু প্রায়োরিটি বেসিস এই জিনিসগুলিকে কুইকলি ডিসপোজালে আসতে হবে। কিন্তু সেটি তো কতটা সম্ভব পবন চৌধুরী? আরজেসিতে তো আমরা দেখলাম যে তারা বেশ অনেক বছরের ট্যাক্সই দিচ্ছে না, বা তাদের এই জটিলতা আপনি আমি আমরা সবাই আসলে ফেস করছি না। গভর্নমেন্টের পক্ষ থেকে তো অনেকবার বলা হয়েছে, কিন্তু এগুলা তো সম্ভব না রাতারাতি চেঞ্জ করা। সম্ভব কি মনে হয়? আপনি যদি যে কোনো প্রাইভেট সেক্টর পিপলকে যারা ইনভলভড উইথ বেজা, সেটা ল্যান্ড অ্যালোকেশন হোক
আপনার প্রজেক্ট অ্যাপ্রুভাল হোক, তার ফ্যাক্টরি কনস্ট্রাকশনের পারমিশন হোক, যেগুলো আমরা অনেকগুলো সার্ভিস অনলাইনে দিই, তো এগুলো হোক যে কোনো কাজে কোম্পানি ফরমেশন, নেম ক্লিয়ারেন্স, আমাদের হ্যাঁ নেম ক্লিয়ারেন্সটা অন্য জায়গা থেকে, বাট আরজেসির প্রবলেমের কথাই বলছি। প্রজেক্ট অ্যাপ্রুভাল থেকে শুরু করে আমরা যে সার্ভিসগুলো এখন দিচ্ছি, এখন আমরা 9টা দিচ্ছি অনলাইনে, বাকিগুলো আমরা দিচ্ছি। বাট আপনি যদি, আমি সারপ্রাইজড হব যদি আপনি একজনকে পান যে যদি বলে যে তার এই প্রক্রিয়াগুলোতে জমি প্রদান থেকে শুরু করে কোথাও একটা অভিযোগ, না, ওটা নিয়ে তো অভিযোগ যদি- আমরা যদি বলছি না, হয়। আমরা বলছি যে না, আমি জমি বলছি- পেলেই তো হবে না, দেশে এসে তার একটা কোম্পানি ফর্ম করতে হবে, কোম্পানি ফর্ম করার জন্য ফরেন কোম্পানির সাথে দেখেন, একটা এগ্রিমেন্টে যেতে হবে, সেখানে নেম ক্লিয়ারেন্সের বিষয় আছে, ঠিক, শোনেন, সেখানে বা আপনার জি। আমি অনেকগুলো কোম্পানির নেম ক্লিয়ারেন্সের বিষয়টা আমরা খুব সরাসরি ক্লোজলি প্রত্যক্ষ করেছি, যারা আমাদের কাছ থেকে জমি নিচ্ছে, ইনভেস্টমেন্ট প্রপোজাল জমা দিচ্ছে, টাকা পয়সা জমা দিচ্ছে। তো আমার জানা মতে আমাদের কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানি ফরমেশনে এখন আর সেরকম, ইটস অনলাইন জব, এটাতে কোনো সময় এখন আর লাগে না। এটা আমি যতটুকু জানি এটা অতীতের ব্যাপার, ম্যানুয়ালি আপনাকে এটা মুভ করতে এখন আর হয় না। তো আস্তে আস্তে অন্য যে সার্ভিস প্রোভাইডার যারা আছে, যেহেতু সবাই অনলাইনে এসে যাচ্ছে এবং একটা কানেক্টিভিটি উইথ দি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস হয়ে যাচ্ছে, ওএসএস হয়ে যাচ্ছে, তো যদি কোথাও কোনো বাধা থেকে থাকেও সেটা কিন্তু উইদিন নেক্সট 6 to 9 months এটা একদম অতীত হয়ে যাবে। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি কি খুব সংক্ষেপে দুটো পয়েন্ট বলবেন যে যদি আসলে এই মুহূর্তে যে বাধাগুলো আজকে আলোচনা আসলো সেটি আসলে দ্রুত আসলে সলভ করতে চায় সরকার, সেই ক্ষেত্রে দুটো পয়েন্ট কি বলবেন যে এই জায়গায় একটু বিশেষ দৃষ্টি দেওয়া দরকার এই মুহূর্তে? ওএসএস ইজ দি সলিউশন, যেটা অলরেডি আমরা এসওপি গুলো চূড়ান্ত করেছি, এখন সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। এই মুহূর্তেও 7 জন জাপানিজ কনসালটেন্ট আমাদের এটা কাজ করছে এবং এটা জাইকাই ফিনান্স করছে। তো আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি এখন আমরা যতটুকু করতেছি সেটা 100% হ্যাসেল ফ্রি, এখানে কারো কোনো আপত্তি বা অভিযোগ নেই। এবং আগামী যখন মার্চের মধ্যে, আমরা চাইতেছি এটা ডিসেম্বরে চালু করতে, মার্চের মধ্যে যখন আমরা চালু করব তাদের ডেডলাইন অনুযায়ী, তো এখানে কারো তো হিউম্যান টাচই লাগবে না আর, আপনার এটা সে টুকিওতে বসে সব কাজ করতে। এখনো অনেক যে নয়টা আমরা সার্ভিস দিই, ডিজিটালাইজেশনকে প্রাধান্য দিচ্ছেন বেশি, ডেফিনেটলি আপনি সেক্ষেত্রে ডিজিটাল অ্যাক্ট গুলোকেও তো আরো শক্তিশালী করতে হবে না, ইট ইজ অলরেডি দেয়ার, এখানে কোনো অসুবিধা আপনার হচ্ছে না। জি। তো অসুবিধা যেটা আমরা অনেক সময় বলে ফেলি আর কি, সেটা হচ্ছে যে আপনার ছোটখাটো অসুবিধা এটা পৃথিবীর সব দেশে আছে। আপনি আমেরিকানে ইমিগ্রেশনে যখন যান, আমেরিকা ভিজিট করার, এটা সবাই বুঝতে পারে। আমরা অনুষ্ঠান শেষ করব, সেই ছোট অসুবিধাগুলোই অনেক সময় বড় অসুবিধার ব্যারিয়ার তৈরি করে, এবং আমরা চাই না আসলে কোনো ছোটখাটো অসুবিধা বিদেশি ইনভেস্টরদেরকে আসলে তিক্ত অভিজ্ঞতা দেখ, যেটি পরবর্তীতে তারা ইনভেস্টমেন্টে না বলুক, সেটি আমরা চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে আলোচনায় অনেকগুলো বিষয় আসছে, আইনি বাধার কথা আসছে, ভ্যাটের কথা আসছে, ট্যাক্সের কথা আসছে, আপনার ডিজিটালাইজড হয়ে যাচ্ছে সেটিও বলছে, কিন্তু তারও কিন্তু আমাদের নেগেটিভ কিছু বিষয় রয়েছে যেটি পরবর্তীতে গিয়ে বাধা তৈরি করে। খুব সংক্ষেপে কি বলবেন যে কিছু কিছু জায়গায় আসলে পরিবর্তন প্রয়োজন কিনা? জি, আমি আসলে সময় কম 2-3টি জায়গায় বলি। যেমন উনি যেটা বলেছেন, আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাইটফুলি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছেন এবং এই ব্যাপারে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আসলে আমাদের যত বেশি, আমি আগে যেটা বললাম যে ব্যুরোক্রেটিক যে কাগজ কলমের ফাইল নাড়ানোর যে ঝামেলা, এখান থেকে বের হয়ে আসতে পারবো আমরা, যতটা ই গভর্নমেন্ট এবং ডিজিটাল ফ্যাসিলিটিস মানুষকে দিতে পারবো, অনলাইন ফ্যাসিলিটিস দিতে পারবো, যেহেতু এখন ই ফান্ড ট্রান্সফার এবং অন্যান্য সুযোগ সুবিধাও এসে গেছে, সুতরাং আপনাকে এখন ঘরে বসে, জাপানে বসে, আমেরিকায় বসেই সব করার সুযোগ তৈরি হয়ে গেছে। উনি যেটা বললেন, এবং আমি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটের অবস্থা যা জানি, তাতে আগামী বছরের মধ্যে আপনার ডিজিটাল বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং ইনভেস্টররা অনেক এই হ্যারাসমেন্ট থেকে বের হয়ে আসতে পারবে। তবে আরেকটা জিনিস আমাদের যেটা সাধারণ জনগণ এবং সবার মনে আসতে হবে, সেটা হচ্ছে সার্ভিস। আমরা খুব ভালো সার্ভিস চাই, কিন্তু কখনো নিজে ভালো সার্ভিস দেই না, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার ডাবল ডিজিটে আমাদের জিডিপি কে নিয়ে যেতে চাচ্ছে, এবং সে যেভাবে আপনি দেখবেন যে কোনো ফরেন ট্যুরে যেভাবে প্রমোট করে বাংলাদেশকে এবং এফডিআই কে অ্যাট্রাক্ট করার জন্য, লাইক মাহাতির বা আপনার লিকুয়ান বা মোদির মতো, এই যে পিএমের যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউডটা আমাদের সবার মধ্যে যারা সার্ভিস সেক্টর বা যেভাবেই আছি ইনভলভ, এইটাকে আনতে হবে।
তাহলেই শুধু অ্যাটিচিউডটা যদি আমরা চেঞ্জ করি, অল আদার আমাদের যে সেফগার্ডস বা ফ্রেমওয়ার্ক আছে, এটা ইটস এনাফ টু অ্যাট্রাক্ট দি আমরা আশা করছি যে এফডিআই এখন আমাদের একটা অন্যতম আকর্ষণ, এবং সেই এফডিআই কে আসলে ধরে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকারের সবগুলো পদক্ষেপই সঠিক। সেখানে কিছু ফাইন টিউনিং এর হয়তো প্রয়োজন পড়তে পারে, সেই জায়গাগুলোতে সরকারের বিশেষ মনিটরিং যদি একটু বাড়ানো হয়। জি বলেন। আমাকে হাফ মিনিট দিলে আমি একটা ভেরি গুড এক্সাম্পল আপনাদের সবাইকে দিতে পারি এবং দর্শকদের জন্য। সেটা হচ্ছে সুমিটোমো কর্পোরেশন জাপানিজ ইকোনমিক জোন 1000 একরে ডেভেলপ করার জন্য অনেক দূর এগিয়েছে নারায়ণগঞ্জে। তো সেখানে তারা যখন আমাদের সাথে 1 বছর আগে নেগোসিয়েশন শুরু করে 350 উপর পয়েন্টে তারা আপত্তিগুলো দেয়, তাদের অবজারভেশনগুলো দেয়। উই হ্যাভ সলভড অল দি প্রবলেমস এবং দে আর ভেরি স্যাটিসফাইড। হোপফুলি উইদিন ভেরি শর্ট টাইম উইল সাইন দি এগ্রিমেন্ট। আমরাও কিন্তু আশা করছি তাই, কারণ আমরা তো উন্নয়নের দিকেই যাচ্ছি। উন্নয়নের যাত্রায় যাতে আসলে কোনো কিছু আমাদের যাত্রা ভঙ্গ না করতে পারে, সেটি আমাদের আগে থেকে প্রতিরোধ করতে হবে, যে কোনো বাধাই যেন আমাদের যাত্রা ভঙ্গ না করতে পারে। সেই ক্ষেত্রে প্রয়োজন সঠিক মনিটরিং এবং আপনাদের এটার জন্য একটা কমিশন গঠন করা, যারা এই মনিটরিং গুলো জোরদার করবে এবং এই প্রক্রিয়াতে কেউ বা কোনো মহল বাধাগ্রস্ত করছে কিনা সেটিও খুঁজে বের করবে। বিশেষ করে কনসালটেন্সি ফার্মগুলোর যে কার্যক্রম, তারা আসলে কাউকে প্রতারিত করছে কিনা সেটিও কিন্তু খুঁজে বের করা এখন সময়ের দাবি। আমরা আশা করছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম একটি কমিশন গঠন করে যাতে এফডিআই সহজ প্রক্রিয়ায় বাংলাদেশের অর্থনীতিতে আরো বেগবান করতে পারে এবং উন্নয়নের যাত্রা বা উন্নয়নের যে আমরা চলমান গতি, সেটি যাতে বাংলাদেশের অর্থনীতিকে সামনের আপনাকে দিকে একটু এগিয়ে নিয়ে যেতে লাস্টে পারে, শেষ আমরা করার সেটি আগে সাহায্য একটু চাচ্ছি। অ্যাড করি যে যেভাবে আমরা আলাপ করলাম এবং আমরা ভিজুয়ালাইজ করছি, নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের বুম হবে, সেটি আমরা মনে করছি। সেটিও আমরাও ভাবছি এবং আমরা ফরেনারদেরকেও দেখছি যে যেভাবে তারা ওয়েবসাইট গুলো হিট করছে, তাদের আকর্ষণ দিনকে দিন বেড়েই যাচ্ছে। রিসেন্টলি আমরা যে ই পাসপোর্ট করলাম, এই যে আমি ছিলাম ওটা গভর্নমেন্টের পক্ষে লয়ার, তো এই যে ই পাসপোর্ট আমরা 119 কান্ট্রির মধ্যে আমরা একটা কান্ট্রি যেটা টোটাল সকল এই বেনিফিটগুলি আমরা পাবো ট্রাভেলের ক্ষেত্রে। এবং সবশেষে আসলে শেষ করতে চাই যে আইনি জটিলতার গুলো যেগুলো বলা হয়েছে, আমরা আশা করছি সেখানেও আসলে ইনভেস্টমেন্ট অ্যাক্টের মাধ্যমে যদি আরো কিছু জায়গায় কিছু আইনি সংশোধন ঢুকানো যায়, সেটি আমার মনে হয় যে এই বাধাগুলো আরেকটু সহজ করে দিবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি আজকের 18 বিজনেস এন্ড ফাইন্যান্স। বিদায় নিচ্ছি আমি স্মার্ট জারিন খান। দেখা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার সকাল 11টা 15 মিনিটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।